হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমরা তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ তোমাদেরকে আমরা আমাদের কি কোর্স প্রোভাইড করছি। তোমরা আমাদের সাথে থাকো এবং আমি তোমাদের হচ্ছি জুয়েল স্যার। তোমাদেরকে মেনলি সায়েন্স পড়াবো। সায়েন্সের যে তিনটে সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আমি পড়াবো। তো কম্পিটিটিভে যেই জিনিসগুলো সায়েন্সে ইম্পর্টেন্ট এবং যেগুলো তোমার আসার খুবই জরুরি, হ্যাঁ, বা আসার সামান্য পরিমাণ চান্স থাকলেও সেগুলোকে আমরা ডিসকাস করব। চলো তাহলে সায়েন্সের সিলেবাসটাকে আমরা দেখে নিই যে কোনগুলো আসার চান্স আছে বা কোনগুলো আসতে পারে। ঠিক আছে, সেই টপিক ওয়াইজ তোমাদেরকে আমরা পড়াবো। চলো আমাদের সিলেবাসটা দেখে নেওয়া যাক যে আমাদের সাবজেক্ট ওয়াইজ তিনটে সাবজেক্টে কী কী সিলেবাস কম্পিটিটিভে আসে। দেখো তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কিসের না ফিজিক্সের কোন কোন চ্যাপ্টারগুলো ডিসকাস করলে মোটামুটিভাবে তোমাদের কম্পিটিটিভের কোশ্চেনগুলো কভার হবে। ঠিক আছে, সেটা হচ্ছে ফিজিক্সের দেখো 1 নম্বরে আছে ইউনিটস। ঠিক আছে, ইউনিটস মানে জানি আমরা যে কি না, সেটা হচ্ছে একক। যে কোনো জিনিস ফিজিক্যাল যেটাই কোয়ান্টিটি, ঠিক আছে, বা রাশি কি যেটা আমাদেরকে মাপতে হবে, পরিমাপযোগ্য। তাহলে সেই পরিমাপ করতে গেলে আমাদেরকে একটা একক প্রয়োজন, তাই তো? সেই একক নিয়ে একবারে ডিসকাস ব্রডলি আলোচনা করব। ঠিক আছে, যখন ইউনিট পড়াবো তখন তোমাদেরকে এলাবোরেট করব। তারপরে 2 নম্বরে দেখতে পাচ্ছ নিউটনস ল অফ মোশন। ঠিক আছে, নিউটন ল অফ মোশন সেটা হচ্ছে কি নিউটনের গতিসূত্র। আমরা জানি ছোট থেকে পড়ে আসছি, প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র, সেইগুলো পড়াবো। সেগুলো সম্বন্ধে যা কিছু রিলেটেড সেগুলো আলোচনা করব। 3 নম্বরে আছে ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার। ঠিক আছে, মানে কার্য, শক্তি এবং ক্ষমতা, এই তিনটাকে আমরা আলোচনা করব। তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব, অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। 4 নম্বরে আছে গ্র্যাভিটি, সবার পরিচিত জিনিস। ঠিক আছে, যে মাধ্যাকর্ষণ, সেই মাধ্যাকর্ষণ নিয়ে আলোচনা করব। 5 নম্বরে তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে কি না স্যাটেলাইট। এখনকার যেহেতু মডার্ন যুগে স্যাটেলাইট থেকেও কিছু কোশ্চেন আসতে পারে। স্যাটেলাইট নিয়ে যা কিছু, অত স্যাটেলাইট নিয়ে রিসার্চ করার প্রয়োজন নেই, কারণ রিসার্চ আসবে না। যা কিছু রিলেটেড কম্পিটিটিভে সেগুলোকে বলবো স্যাটেলাইট নিয়ে। তারপর আছে জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার। ঠিক আছে, পদার্থের সাধারণ ধর্ম, হ্যাঁ, বা ক্যারেক্টারিস্টিক্স, সেইগুলোকে আলোচনা করব। তারপর আছে ডেনসিটি অ্যান্ড রিলেটিভ ডেনসিটি। ঠিক আছে, আপেক্ষিকতাবাদ নিয়ে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে ওয়েভ মোশন। ঠিক আছে, ওয়েভ মোশন নিয়ে আলোচনা করব। সাউন্ড ওয়েভ আছে, ঠিক আছে, সাউন্ড ওয়েভ নিয়ে আলোচনা করব। হিট নিয়ে আলোচনা করব। তারপর আছে লাইট একটা ব্রড চ্যাপ্টার, সেটা নিয়েও ডিটেলসে যা যা পড়ার জিনিস, লেন্স থেকে নিয়ে যা কিছু লাইটের যা কিছু আছে, ঠিক আছে, বিচ্ছুরণ, ঠিক আছে, রিফ্লেকশন, সব কিছু নিয়ে আলোচনা করব। ইলেকট্রিসিটি নিয়ে আলোচনা করব, ইলেকট্রিসিটির বিভিন্ন দিক নিয়ে, বিভিন্ন একক নিয়ে, বিভিন্ন অ্যাপ্লিকেশন নিয়ে। তারপরে আছে অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স। ঠিক আছে, অ্যাটমিক বা নিউক্লিয়ার ফিজিক্স হচ্ছে ধরো স্ট্রাকচার ফাকচার চলে আসবে। ঠিক আছে, অ্যাটমিক স্ট্রাকচার ফাকচার চলে আসবে, হ্যাঁ, সেইগুলোকে নিয়ে আলোচনা করব। তারপরে আছে রেডিও অ্যাক্টিভিটি, তেজস্ক্রিয়তা নিয়ে বলবো যে তেজস্ক্রিয় মৌলর কী ব্যবহার, বর্তমান যুগে কেন এত ইম্পর্টেন্ট, সেসব নিয়ে বলবো। তারপরে শেষে আছে কি 15 নম্বর ন্যানো টেকনোলজি। ওকে, ন্যানো টেকনোলজি নিয়ে বলবো, নতুন লেটেস্ট টেকনোলজি বা লেটেস্ট সায়েন্স, সেই সায়েন্স নিয়ে বলবো ন্যানো টেকনোলজি জিনিসটা কি। এটা গেল ফিজিক্সের সিলেবাস তোমাদের, ঠিক আছে, মোটামুটিভাবে। এরপরে চলো দেখে নেওয়া যাক আমাদের পরবর্তী কেমিস্ট্রি সিলেবাস কী কী আছে কম্পিটিটিভে। কেমিস্ট্রি সিলেবাস আছে ম্যাটার অ্যান্ড ইটস স্টেটস আছে। ঠিক আছে, সমস্ত পদার্থ আছে এবং পদার্থের যে অবস্থা সেই সব নিয়ে আলোচনা করব। অ্যাটমিক স্ট্রাকচার আছে, ওকে, পরমাণুর গঠন, সেটাকে নিয়ে আলোচনা করব। তারপরে আছে অ্যাসিড, বেস এবং সল্টস আছে। ঠিক আছে, অ্যাসিড, বেস এবং সল্টস, তাই তো, সেগুলোকে নিয়ে বলবো। তারপর হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি বলতে আমরা সাধারণত ধরো ব্যাটারি, ঠিক আছে, ব্যাটারির অ্যাপ্লিকেশন, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার কিভাবে একটা গ্যালভানাইজেশন, সেই সমস্ত জিনিসগুলো যেগুলো আছে ইলেকট্রোকেমিস্ট্রিতে, সেগুলোকে নিয়ে বলবো। ব্যাটারি আছে স্পেশালি করে, ব্যাটারির সময় আরও বলবো, সেল নিয়ে যাবতীয় যা কিছু আছে। কোরোশন আছে, সেটা বলবো। এনার্জি রিসোর্স আছে, বিভিন্ন ধরনের এনার্জি রিসোর্স আমরা জানি, সায়েন্সে পড়েছি যে কি না, ধরো রিসোর্স মেনলি যেমন 2 রকম আছে, তাই না, প্রচলিত এবং অপ্রচলিত। ওকে, রিনিউয়েবল এবং নন রিনিউয়েবল, সেগুলোকে নিয়ে বলবো। তারপর আছে এয়ার, ওয়াটার অ্যান্ড দেয়ার পলিউশন, আচ্ছা, অল পলিউশন, ঠিক আছে, যাই হোক। তো পলিউশন যা যা আছে, এয়ার পলিউশন হোক বা সয়েল পলিউশন হোক বা সাউন্ড পলিউশন হোক, পলিউশন নিয়ে বলবো। ঠিক আছে,
হ্যাঁ, তারপরে হচ্ছে 7 নম্বরে দেখতে পাচ্ছ তোমরা, 7 নম্বরে আছে এনার্জি রিসোর্স আছে। এনার্জি রিসোর্স যা কিছু আছে প্রচলিত অপ্রচলিত সমস্ত কিছু নিয়ে বলবো, অ্যাপ্লিকেশন বলবো, যাবতীয় যা কিছু ইউজ সেগুলোকে বলবো। তারপরে 8 নম্বরে দেখতে পাচ্ছ এয়ার ওয়াটার অ্যান্ড দেয়ার পলিউশন, ঠিক আছে। তারপরে হচ্ছে কি, তারপরে আছে মিসলেনিয়াস আছে। হ্যাঁ, মিসলেনিয়াস সম্বন্ধে যা কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো, হ্যাঁ যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং যেগুলো প্রায় আসার চান্স আছে সেগুলোকে নিয়ে বলবো। তারপরে বায়োলজি, চলো বায়োলজিটা ডিসকাস করে নিই। বায়োলজিতে পড়ার মতো আছে হচ্ছে দ্য সেল, পড়তেই হবে, প্রথমেই সেল নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সেটা হচ্ছে সেল, সেলের যাবতীয় যা কিছু আছে, কোষ অঙ্গাণু থেকে নিয়ে কোষের যা কিছু অ্যাপ্লিকেশন সব কিছু বলবো। তারপরে আছে বায়োমলিকিউলস আছে, বিভিন্ন বায়োমলিকিউলস জানি আমাদের শরীরে ঢুকে, তাই না, ম্যাক্রোমলিকিউলস বা মাইক্রোমলিকিউলস, সেইগুলোকে নিয়ে বলবো। হ্যাঁ, সমস্ত কিছু নিয়ে বলবো, যা কিছু আছে ম্যাক্রো মাইক্রো সব। তারপরে আছে তোমার বায়োলজিক্যাল এভলিউশনস আছে, তাই তো, আমাদের কীভাবে আমরা মানুষ হলাম, এভলিউশনের মাধ্যমে আমরা এসেছি, তাই তো। বলা হয় যে বানর থেকে আমাদের মানুষের সৃষ্টি হয়েছে, তাহলে কি বানর থেকে তো হঠাৎ করে আসেন, একটা এভলিউশনের চক্রের মাধ্যমে এসেছে, সেই এভলিউশন নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। তারপরে আছে সিস্টেম অফ হিউম্যান বডি, মানে হিউম্যান বডি যত রকম সিস্টেম আছে ধরো, সেটা হোক পরিপাকতন্ত্র হোক বা তোমার যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম আছে, বা ধরো তোমাদের স্নায়ুতন্ত্র হোক, ঠিক আছে, যা বা সংবহনতন্ত্র হোক, ঠিক আছে, সমস্তটাই বলবো, রেসপিরেটরি সিস্টেম থেকে নিয়ে সব কিছু সিস্টেমগুলো বলবো। তারপরে আছে ডিজিজ আছে, বিভিন্ন ডিজিজ আছে আমাদের, জীবের বিভিন্ন ডিজিজ তৈরি হয়, তাই না, সেই ডিজিজগুলো নিয়ে এবং তাদের কিসের জন্য হচ্ছে এবং তাদের কীভাবে প্রতিকার করা যাবে সমস্ত কিছু বলবো, যেগুলো মেনলি তোমাদের কম্পিটিটিভে আসবে, কারণ যেগুলো আসবে, যেগুলো আসার চান্স 1%ও আছে, সেগুলোকে নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তারপরে আছে তোমার জেনেটিক্স আছে। জেনেটিক্স কি না, জেনেটিক্স হলো জিন, আমরা জানি ডিএনএ ফিএনএ নিয়ে, হ্যাঁ একবারে ক্রোমোজোমে ঢুকে যাবো, ডিএনএতে ঢুকে যাবো, ডিএনএর বেস নিয়ে ঢুকে যাবো, ঠিক আছে, সেসব নিয়ে আলোচনা করব। তারপরে 7 নম্বরে বায়োটেকনোলজি আছে। আমরা জানি এখন মডার্ন যুগের কি না, ডাক্তার টেকনোলজি ছাড়া চলতে পারবে না, টেকনোলজির আবার একটা বিরাট অংশ হচ্ছে ডাক্তার, ঠিক আছে। মানে সেটা আবার কি, বায়োটেকনোলজি মানে বলছে, যেমন ধরো মাইক্রোস্কোপ হোক বা স্টেথোস্কোপ হোক বা একটা এমআরআই মেশিন হোক বা একটা ইউএসজি মেশিন হোক, সমস্ত কিছুটাই কিন্তু কি টেকনোলজিসরাই আবিষ্কার করেছে। তো সেই বায়োলজির সঙ্গে রিলেটেড যে টেকনোলজি, সেগুলো পড়ার মতো এখন খুবই আসে, সেই জিনিসগুলো আলোচনা করব। বোটানি আছে, ঠিক আছে, উদ্ভিদবিদ্যা, উদ্ভিদবিদ্যা নিয়ে আলোচনা করব। উদ্ভিদবিদ্যার বিভিন্ন পার্টস আছে, উদ্ভিদবিদ্যার বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, সেগুলোকে নিয়ে বলবো আমরা। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এগ্রিকালচার, মানে চাষাবাদ নিয়ে আছে, চাষাবাদের যেগুলো পড়ার মতো জিনিস, ঠিক আছে, চাষ করতে তো যাবো না যে পুরো ডিটেলস বলতে হবে, কিন্তু কি হ্যাঁ যেগুলো তোমাদের 0.1%ও চান্স আছে পরীক্ষায় আসার, সেগুলোকে নিয়ে বলবো। তারপরে আছে অ্যানিম্যাল হাজবেন্ডারি, ঠিক আছে, হ্যাঁ পশু যে আমরা পশুপালন করি, ঠিক আছে, মাছ হোক বা যে কোনো হোক, ডেয়ারি হোক বা যে কোনো পশু সংক্রান্ত যে সমস্ত পালনবিদ্যা আছে, সেই নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। এই গেল তোমাদের সিলেবাস। চলো তাহলে আজকে তোমাদের যে জীববিদ্যার যে সিলেবাসটা বললাম, মানে তোমাদের কম্পিটিটিভের যে সিলেবাসটা আছে, সেই জীববিদ্যার সিলেবাস থেকে আজকে তোমাদের হবে প্রথম দিকের একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে কোষ ও কোষ বিভাজন, ঠিক আছে। কোষ ও কোষ বিভাজন নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করব, বোঝাবো এবং পরবর্তীকালে কিছু কোশ্চেন প্র্যাকটিস করব, নেক্সটে আরও করব, ঠিক আছে। চলো তাহলে আজকে শুরু করা যাক কোষ ও কোষ বিভাজন নিয়ে, ঠিক আছে। তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের কি না কোষ বিভাজনের এখানে একটা প্রসেস দেখানো হয়েছে। তো কোষটা কি তোমাদেরকে প্রথম বুঝতে হবে। তাহলে কোষ কি, প্রথমত কোষ হচ্ছে কি না, আমরা জানি যেমনভাবে আমরা ফিজিক্স বা কেমিস্ট্রিতে দুটো সাবজেক্টই পড়ানো হয় কি না, অণু-পরমাণু, তাই তো, যে ক্ষুদ্রতম একক বা ক্ষুদ্রতম অংশ যার মধ্যে ওই ম্যাটারটার, সেটা আমার শরীরে মাংসও হতে পারে বা ইঁটও হতে পারে, তাই না, ওই ম্যাটারটার যাবতীয় ধর্ম বর্তমান থাকে এবং যারা কেমিক্যাল রিয়াকশানে অংশগ্রহণ করে, তাই তো। সেম অ্যাজ ইট ইজ আমাদের শরীরে জীবের ক্ষেত্রে যখন হবে, সেইটা হবে কোষ। পরমাণুটাই হয়ে গেল আমাদের শরীরে কি কোষ, ঠিক আছে। সেইটা কি, সেটা হচ্ছে যে তোমাদের যেই শরীরের যে ক্ষুদ্রতম একক বলতে হচ্ছে ইউনিট, মানে হচ্ছে যেই জিনিসটা বারবার রিপিটেশন হয়ে, মানে রেপ্লিকা হয়ে হয়ে তোমার সমগ্র শরীরটা সৃষ্টি করছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল তোমাদের কোষ, যদি শর্ট ফর্মে বলি, বেশ ঠিক আছে। তাহলে এবার কোষ তো এবার কোষের ভিতরে বিভিন্ন জিনিসপত্র থাকে, যেগুলোকে বলা হয় কোষ অঙ্গাণু। কোষ মেনলি হচ্ছে তোমাদের কী নিয়ে গঠিত, কোষ মেনলি হচ্ছে এক হচ্ছে যদি সেটা একটা প্রাণীর কোষ হয়, মানে যদি অ্যানিমেলের কোষ হয়, সেই কোষটাতে কি থাকবে, তোমাদের থাকবে হচ্ছে এক কোষ পর্দা, ঠিক আছে, যেটাকে আমরা কি ইংলিশে কি বলি যে সেল মেমব্রেন, ঠিক আছে।
আবার সেটা যদি কোনো একটা প্ল্যান্টের মানে ধরো কোনো একটা গাছের যদি হয়, আম গাছ, নিম গাছ, জাম গাছ, যেটাই হোক, তার কোষের ক্ষেত্রে কি থাকবে, সেটা থাকবে কি না, সেটা হচ্ছে কোষ প্রাচীর, অপেক্ষাকৃত একটু মোটা হয়। সেটা আমরা সবাই পড়ে এসেছি, অন্তত পড়ো বা না পড়ো বলে দিচ্ছি। তো সেটা হচ্ছে যে কোষ প্রাচীর থাকে। এবার এখান থেকে যদি একটা কোশ্চেন আসে, জিনিসগুলো সব ক্লিয়ার করে দিয়ে তারপরে আমাকে আর প্র্যাকটিস করাতে হবে না, তোমরা নিজেরাই উত্তর দিতে পারবে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে যেটা থাকলো উদ্ভিদ কোষে, যদি বলে কোষ প্রাচীর দেখা যায়, অপশন দিল উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, আরও দুটো অপশন দিল, তখন কিন্তু তোমরা কি করবে, যে সেটা হবে উদ্ভিদ কোষ, কারণ কোষ প্রাচীর প্রাণী কোষে দেখা যায় না, ঠিক আছে? গেল। এবার তাহলে কোষ পর্দা, কোষ প্রাচীর বাদ দিলে একটা কোষের মধ্যে কি থাকছে, সেটা হচ্ছে যে কোষ পর্দা, কোষ প্রাচীর বাদ দিলে আর থাকছে হচ্ছে কি না, প্রোটোপ্লাজম, তাই তো? একসঙ্গে তাহলে হোয়াট ইজ প্রোটোপ্লাজম বা প্রোটোপ্লাজমটা কি? প্রোটোপ্লাজম হলো সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। তাহলে একটা কোষের ভিতরে আমরা দেখলাম কিছু কিছু পার্ট পেলাম, কোষ প্রাচীর পেলাম উদ্ভিদ কোষে, প্রাণী কোষে পেলাম কোষ পর্দা, ঠিক আছে? আবার তার সাথে সাথে পেলাম প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমটা কি বললাম, প্রোটোপ্লাজমটা হচ্ছে যে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস, ওকে, সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। এবার সাইটোপ্লাজম কোনটা, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এর ভিতরে প্রোটোপ্লাজমের ভিতরে আরও কিছু জিনিস থাকে যেগুলোকে আমরা কি বলছি, যে কোষ অঙ্গাণু, ঠিক আছে? আর নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা কি থাকে, নিউক্লিয়াসটা থাকছে হচ্ছে কোষের, ধরো এক কথায় যাকে বলা হয় ব্রেন অফ সেল, ঠিক আছে? কোষের হচ্ছে মস্তিষ্ক, কারণ আমরা জানি আমাদের দেহের মস্তিষ্ক কি করে, যাবতীয় কার্য নিয়ন্ত্রণ করে, তাই তো? সমস্ত কার্য নিয়ন্ত্রণ করে। এই যে তোমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্ক্রিনে কি দেখছো না, একটা সমগ্র একটা কোষের একটা যে একটা তোমরা গ্রাফিক্স দেখতে পাচ্ছ, সেই কোষের গ্রাফিক্স থেকে তোমাদেরকে পরবর্তীকালে আমি আরও ডিটেলিংয়ে বুঝাচ্ছি। তাহলে এটা হচ্ছে একটা কোষের ক্রস সেকশন, তাই তো? তাহলে একটা কোষের ক্রস সেকশন করে তোমাদেরকে কেটে দেখানো হয়েছে, হ্যাঁ, গ্রাফিক্সের মাধ্যমে, যে ওর ভিতরে যে কোষ অঙ্গাণুগুলো থাকছে সেই জিনিসটা। তাহলে কোষ থেকে যাবতীয় তোমাদের জিনিসগুলো যদি বেসটা ক্লিয়ার করে দিই, তোমরা দেখবে কম্পিটিটিভে যাই আসবে কোষ থেকে অটোমেটিকভাবে পারবে। তারপরে প্র্যাকটিসের সময় তো এদিক ওদিক করে করাবো, এবং তার সাথে সাথে রিলেটেড যেগুলো সন্দেহ আছে সেগুলোকে তো বোঝাবোই অবশ্যই। বেশ, ঠিক আছে। তাহলে এই যে তোমরা গ্রাফিক্সটা দেখছো, গ্রাফিক্সে যে কোষের ছবি, সেখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ ওই যে বিভিন্ন আকৃতির যে অঙ্গাণুগুলো দেখানো হয়েছে, সেগুলো হলো কোষ অঙ্গাণু। মাঝখানে একটা বড় আকারের গোল জিনিস দেখছো, যেটাকেও আবার ক্রস সেকশন করে দেখানো হয়েছে, ঠিক আছে? পিঙ্ক কালারের যেটা দেখছো সেটা হচ্ছে কি, নিউক্লিয়াস, ঠিক আছে? আর বাকি যে অংশটা দেখছো তোমরা, ওই যে হালকা দেখো পার্পল কালারের, বেগুনি কালারের যে অংশটা দেখছো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সাইটোপ্লাজম। এবং সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দুটোকে মিলে কি বলা হচ্ছে, প্রোটোপ্লাজম। বুঝতে পারলে? ঠিক আছে। এবার চলো আমরা ডিটেলিংয়ে একটু পড়ি, যে বিভিন্ন কোষ অঙ্গাণুর মধ্যে কার কি কাজ, কে কি কাজ করে কোষের ভিতরে। কারণ আমাদের কোষ মানে কি, একবারে ধরো যদি মানে মাইক্রোস্কোপ লেভেলে চলে যায়, সেখান থেকে তো সমস্ত আমাদের দেহের কাজগুলো, আমরা কথা বলছি, খাচ্ছি, চলছি, যাই করছি, ভাবছি, সেগুলো তো সবই সেই কোষ থেকেই হয়। সেটা হোক ব্রেনের কোষ বা হার্টের কোষ বা আমাদের মাংসপেশির কোষ, প্রত্যেকজনের কোষ কিন্তু আলাদা, ঠিক আছে? এবং তাদের কার্যও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্ট, ঠিক আছে? চলো তাহলে আমরা যে গ্রাফিক্সে দেখতে পাচ্ছি কোষের ভিতরে, দেখো তোমরা স্ক্রিনের দিকে দেখলে দেখতে পাবে, এই যে এখান থেকে শুরু করি আমরা, এটা কি, আমরা এই অংশটা কি দেখতে পাচ্ছি, এটাকে কি বলছে, এটা যে নামটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তাই তো? এই যে লাল কালারের আমি গোল করলাম, এটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। দেখতে অনেকটা কি সিমের বীজের মতোও বলতে পারো, মানে অনেকটা ক্যাপসুল টাইপের, তাই না? আমরা যে ক্যাপসুল খাই সেই ক্যাপসুলের মতো। তাহলে এটা গেল কি, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়াটা কি, মাইটোকন্ড্রিয়া হলো এক ধরনের কোষ অঙ্গাণু, ঠিক আছে? এর কাজ কি, এর কাজ হচ্ছে যে আমাদের শরীরে আমরা চলবো, চলাফেরা করব, বলবো, মানে চলন গমন, ঠিক আছে? বা আমাদের যে শরীরবৃত্তীয় যেই সমস্ত কাজ যেগুলো আমাদের কোষ দ্বারা হচ্ছে বা নিয়ন্ত্রিত হচ্ছে, যেমন আমাদের হার্টের হৃদস্পন্দন হওয়া থেকে শুরু করে, আমাদের ব্রেনের কাজ করা থেকে শুরু করে, আমাদের হাঁটা চলা সমস্ত কিছু, আমাদের কোনো কাজ করার জন্য আমরা কি জানি, যে কোনো কার্য করার জন্য আমরা কি পড়েছি, যে ফিজিক্সে, যে কাজ করার জন্য কিসের প্রয়োজন, শক্তির প্রয়োজন, তাই তো? শক্তি না থাকলে তুমি কি কাজ করতে পারবে? শক্তি না থাকলে কাজ করা যায় না, কার্য সম্পন্ন করতে গেলে শক্তির প্রয়োজন। তাহলে
এই যে সমস্ত কাজ, সেই কাজের জন্য শক্তি প্রয়োজন, সেই শক্তিকে যোগান দেয়। আমরা তো আর শক্তি খাই না ডাইরেক্ট, আমরা কি শক্তি মোবাইলে পিনের মতো এতে লাগিয়ে চার্জ করি নাকি যে শক্তি নিচ্ছি? নি না। তাহলে আমরা শক্তি খাই না, আমরা খাই কি? খাবার খাই। ধরো আম জাম ভাত মুড়ি যাই খাই সেগুলো হচ্ছে প্রোটিন হোক, কার্বোহাইড্রেট হোক বা ফ্যাট হোক বা ভিটামিন মিনারেলস যাই বলবে। শক্তি যদিও ভিটামিন কখনো শক্তি দেয় না, ওর আলাদা স্পেসিফিক কাজ আছে। মিনারেলসও কোনো শক্তি দেয় না, ওর আলাদা স্পেসিফিক কাজ আছে। কিন্তু এই যে প্রোটিন, কার্বোহাইড্রেট বা ফ্যাট আমরা খাচ্ছি, এরা আমাদেরকে শক্তি দেয়। কিন্তু আমরা কি শক্তি ডাইরেক্ট খাচ্ছি? আমরা তো খাচ্ছি এতগুলো ভাত, তাহলে সেটা গিয়ে যখন আমাদের হজমের মাধ্যমে যখন আমরা সেটাকে অ্যাজ এ গ্লুকোজ কনভার্ট করছি, গ্লুকোজ যখন কনভার্ট হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন অঙ্গের মাধ্যমে, সেইটা তো কোষের ভিতরে তো আর গ্লুকোজ যাবে না বা গ্লুকোজটাই ডাইরেক্ট কাজে লাগে না, তাকে শক্তিতে রূপান্তর করা হয়, তাই না? আমরা কেউ কেউ হয়তো জানো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, যে এটিপি বা অ্যাডিনো ট্রাইফসফেট, তাই না, সেইটা তৈরি হয়, সেটা আমাদের শরীরে যে কাজে লাগে। তাহলে সেই শক্তিটা ট্রান্সফার করেটাকে, সেটা হচ্ছে আমাদের এই যে লাল কালিতে দাগ দিলাম তোমরা দেখতে পাচ্ছ, গোল করেছি, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে কে আমাদের শরীরের শক্তি, এক কথায় যদি কোষের শক্তি কে তৈরি করে, সেটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। তাহলে এখান থেকে কম্পিটিটিভে কীরকম কোশ্চেন আসে, যে এই চ্যাপ্টার থেকে যদি আসে, ধরো এখান থেকে পার্টিকুলারলি, সেটা হচ্ছে যে কোষের শক্তি ঘর বা পাওয়ার হাউস অফ সেল কাকে বলা হয়, সেটা হচ্ছে কি? মাইটোকন্ড্রিয়া। কারণ এই তো আমাদের শরীরের শক্তি তৈরির জন্য দায়ী। ওকে, বেশ। তারপরে দেখো, তারপরে দিয়েছে যে এরপরে যে হলুদ রঙের অংশ আমরা দেখছি, এই জিনিসটা, এটাকে কি বলা হচ্ছে? এই যে আবার দাগ দিলাম আমি, এই জিনিসটা, এটাকে কি বলা হচ্ছে? এর নাম হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এর নাম হচ্ছে গলগি বডি। ওকে, অনেকগুলো থাকে তাই গলগি বডিজও বলা হয়, তো গলগি বডি। ওকে, তাহলে গলগি বডি এও হচ্ছে একটা আমাদের কোষ অঙ্গাণু, তাই তো? কোষের একটা অঙ্গ, যার কাজ হচ্ছে মেনলি, যে কি কাজ করে, যে কাজ করে আমাদের মেনলি কোষের ট্রান্সপোর্টেশন সিস্টেম হিসেবে কাজ করে। ঠিক আছে? তাহলে আমাদের শরীরে তো ধরো বিভিন্ন জিনিস আছে, কিন্তু যদি একবারে মাইক্রোস্কোপিক লেভেলে যায়, তাহলে যখন দেখবো সেটা হার্টের কোষ হোক বা ফুসফুসের কোষ হোক বা ব্রেনের কোষ হোক, যেখানেরই কোষ হোক, সবারই তো কোষ দিয়েই তৈরি আলটিমেটলি। তাহলে সেই কোষের ভিতরে আমি কিছুটা পরিমাণ এটিপি গেল বা কিছুটা পরিমাণ গ্লুকোজ গেল কোষের সাইটোপ্লাজমে, তাহলে আমাকে তো সাইটোপ্লাজম তো গলগি বডিসটা সবসময় তো আর কোষ পর্দার কাছেই থাকতে না, বা সবসময় তো আমি ডাইরেক্ট গলগি বডি, আমার প্রয়োজন হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া পাঠানো, আমি ডাইরেক্ট তো মাইটোকন্ড্রিয়া পাঠাতে পারছি না, কারোর একটা ট্রান্সপোর্টেশন প্রয়োজন। তুমি ডাইরেক্ট আমরা যখন কিছু একটা অনলাইনে অর্ডার করছি, সেটা তো আমি ডাইরেক্ট নিয়ে আসছি না, কেউ একটা ট্রান্সপোর্টেশন সিস্টেম আছে যে নিয়ে আসছে আমাদের হয়ে। তাহলে সেই কোষের ট্রান্সপোর্টেশন সিস্টেম হিসেবে কে কাজ করে? এই যে দেখালাম তোমাদেরকে, সেটা হচ্ছে আমাদের এই গলগি বডিজ। ওকে, বেশ। এবার তারপরে দেখো, তারপরে হচ্ছে ধরো এখানে যেমন আছে, তারপরে হচ্ছে রাইবোজোম, তাই তো? রাইবোজোম। তাহলে এই যে রাইবোজোম জিনিসটা কি? এই যে এখানে দেখতে পাচ্ছ রাইবোজোমের বিভিন্ন ছবি দিয়েছে, হ্যাঁ, অনেক কটাই ছবি দিয়েছে, এই যে রাইবোজোম। ঠিক আছে, একসঙ্গে অনেক ছবি দিয়েছে। তাহলে রাইবোজোমটা কি? ঠিক আছে, রাইবোজোম হচ্ছে যে প্রোটিন সংশ্লেষে আমাদেরকে সাহায্য করে। ঠিক আছে, রাইবোজোমও হলো এক ধরনের কোষ অঙ্গাণু। ঠিক আছে, সেই কোষ অঙ্গাণু কি করে? আমাদেরকে প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। ঠিক আছে, এরপরে যদি যাই, তারপরে হচ্ছে ধরো এই যে এখানে দেখি যে দেখো প্লাজমা মেমব্রেন, ওই যে আগেই বলেছিলাম কোষ পর্দা, তাই না? কোষ পর্দা বলা হয়, তাহলে ওই যে প্লাজমা মেমব্রেন বলা হচ্ছে। হ্যাঁ, তারপরে এই যে দেখছি আমরা সাইটোপ্লাজম, আগেই বললাম যে একটা কোষের ভিতরে কি থাকে? প্রোটোপ্লাজম থাকে। প্রোটোপ্লাজম সমস্ত অংশটাকে আমরা একসঙ্গে বলে দিচ্ছি প্রোটোপ্লাজম, কিন্তু প্রোটোপ্লাজমে তো আরও বিভিন্ন পার্ট আছে, যেগুলো হচ্ছে কি সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস কোষ অঙ্গাণু। তাহলে এই যে সাইটোপ্লাজম কোনটা? এই যে দেখতে পাচ্ছ অনেকটা পার্পেল কালারের সমস্ত কোষ জুড়ে আছে, হ্যাঁ, চটচটে তরল পদার্থ জেলির মতো, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি সাইটোপ্লাজম। ওকে, ঠিক আছে। এরপরে যেমন ধরো এখানে দিয়েছে নিউক্লিয়াস, তাই না? নিউক্লিয়াস দিয়েছে। নিউক্লিয়াসটা কি? নিউক্লিয়াসটা হচ্ছে যে আমাদের ব্রেন অফ সেল।
ওকে, মানে আমাদের ধরো ব্রেন আছে তো, মস্তিষ্কে মাথাতে ব্রেন আছে, যে সমস্ত কাজগুলো অ্যাজ এ ডিরেক্টরের মতো কাজ করছে, নিয়ন্ত্রণ করছে, তাই না, ডিরেকশন দিচ্ছে তোমাদেরকে যে কে কখন কোন কাজটা করবে, তাই তো। তাহলে এই যে কোষকে কে ডিরেকশন দেয় বা কে হচ্ছে ব্রেন বলা হয় বা সেলের ব্রেন বলা হয় বা কোষের ব্রেন বলা হয়, সেটা হচ্ছে নিউক্লিয়াস। ওকে, তাহলে যদি বলে ব্রেন অফ দ্য সেল যদি আসে কোশ্চেন, তাহলে সেটা কি হবে, নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে কোষের ভিতরে আবার গোলাকার একটা অংশ, এই যে আমরা দেখতে পাচ্ছি, এই সমগ্র অংশটাকে কি বলা হচ্ছে, সমগ্র অংশটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস অফ সেল। ঠিক আছে, এবার দেখো এরপরে যেমনভাবে কোষ পর্দা আমরা পড়লাম, কোষকে সে কী করেছে, পর্দা মানে কি, মানে আমরা জানি পর্দা মানে হচ্ছে কি একটা প্রোটেকশন অফ লেয়ার, তাই তো, মানে সে কী করে রেখেছে, ঘিরে রেখেছে, যাতে প্রোটেকশন দিতে পারে, তাই না, বাইরের কোনো আঘাত বা কোনো কিছু যাতে ওর ভিতরে না সেইভাবে ইম্প্যাক্টটা না ফেলতে পারে, তার জন্য প্রোটেকশন দেয়। তাহলে নিউক্লিয়াসেরও কিন্তু প্রোটেকশনের জন্য একটা নিউক্লিয়ার পর্দা আছে। ঠিক আছে, তাহলে সেই নিউক্লিয়ার পর্দা কি করছে, নিউক্লিয়াসকে প্রোটেকশন দিচ্ছে, সেরকম কোষ পর্দা কি করছে, কোষকে প্রোটেকশন দিচ্ছে। তাহলে কোষ পর্দার কাজটা কি বললাম, প্রোটেকশন দেওয়া, কাকে, কোষকে, এবং কোষের ভিতরে যারা আছে তাদেরকে তো প্রোটেকশন দিবেই, তাই না। আবার নিউক্লিয়াসের, তাহলে নিউক্লিয়াসের যে পর্দা আছে, নিউক্লিয়ার মেমব্রেন যাকে বলা হচ্ছে ইংলিশে, সেই নিউক্লিয়াসের পর্দার কি কাজ হচ্ছে, তার কাজ হচ্ছে আমাদের নিউক্লিয়ারকে প্রোটেকশন দেওয়া। ঠিক আছে, এবার দেখো তারপরে আমরা একটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে যে নিউক্লিওলাস। ঠিক আছে, এবার নিউক্লিয়ার এনভেলপটা কি, এনভেলপ মানে কি জানি আমরা, বলো, এনভেলপ মানে আমরা জানি ফাঁকা, খামকে বলা হয় এনভেলপ, তাই তো। তাহলে একটা ফাঁকা বায়বীয় স্পেস, ঠিক আছে, যেটা এক কথায় আমরা ইংলিশে বলি খাম, যে যেখানে চিঠি ভরি না, সেগুলোকে আমরা বলি না এনভেলপের মধ্যে ভরে দাও। তাহলে নিউক্লিয়ার এনভেলপ মানে এই যে কোষ পর্দা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই কোষ পর্দা এবং কোষ পর্দার মাঝে যে সাদা অংশটা দেখতে পাচ্ছ, সেটাকে কি বলছে, নিউক্লিয়ার এনভেলপ। ঠিক আছে, মানে কোষ পর্দা বলছি, সরি, মানে নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন, এই যে নিউক্লিয়ার মেমব্রেনের মতো কাজ করছে, সে কি করছে, তাকে কি বলছে, নিউক্লিয়ার এনভেলপ। ঠিক আছে, বেশ, তারপরে নিউক্লিয়ার লাস্টটা কি, এই যে গোল করে দাগ দিলাম, এই জিনিসটা দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাবে, এই জিনিসটা যেটা আমি অ্যারো করছি, লেখা আছে নিউক্লিয়ার লাস্ট, তাই না, এই যে তোমার এখানে অ্যারো দিয়ে দেখানো হচ্ছে, এই যে হালকা একটু পিঙ্কিশ টাইপের যে কালারটা দেখাচ্ছে, হ্যাঁ, একটু পিঙ্ক টাইপের, সেই ওখানে দেখো ভালো করে যদি দেখো তোমরা স্ক্রিনেতে দেখতে পাবে কি জানো, মনে হচ্ছে যেন অনেক জাল জাল অংশ দিয়ে গঠিত একটা ঘন পদার্থ, তাই না, মানে কম্পেয়ার টু নিউক্লিয়াসের থেকে ঘন, তাই তো। তাহলে এই জিনিসটা তোমরা দেখছো, এই সমগ্র আবার নিউক্লিয়াসের ভিতরে আর একটা অপেক্ষাকৃত ঘন অংশ থাকছে, যেটাকে আমরা কি বলছি, নিউক্লিওলাস। ঠিক আছে, নিউক্লিওলাস বলছি সমগ্র অংশটাকে। এবার তাহলে এটা গেল নিউক্লিওলাস, তারপরে আবার একটা অংশ দিয়েছে দেখো, ক্রোমাটিন, তাই না, ক্রোমাটিন বলা হয়েছে। বেশ, সেটা কি, এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে কোশ্চেন আছে এই নিউক্লিয়াস থেকে। কেন, কারণ এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে দেখো আমি কি বললাম, প্রথম হচ্ছে কোষের ভিতরে কি থাকছে, কোষের ভিতরে থাকছে তোমার হচ্ছে নিউক্লিয়ার পর্দা থাকছে বা কোষ পর্দা থাকছে, আবার সেটা যখন উদ্ভিদ কোষ হয়ে যাচ্ছে, কোষ প্রাচীর থাকছে অপেক্ষাকৃত মোটা। ঠিক আছে, এবার কোষ পর্দা বা কোষ প্রাচীরের ভিতরে কি থাকছে, তার ভিতরে থাকছে অনেক হচ্ছে কোষ অঙ্গাণু, বিভিন্ন ধরনের কোষ অঙ্গাণু, যাদের কাজ হচ্ছে পার্টিকুলার, আলাদা আলাদা স্পেসিফিক কাজ আছে। তার সাথে থাকছে সাইটোপ্লাজম, তরল থকথকে পদার্থ বললাম। তার সাথে কি থাকছে, ভিতরে একটা গোল অংশ থাকছে কোষের মতোই, সেটাকে বলছি আমরা কি, নিউক্লিয়াস, দ্য ব্রেইন অফ দ্য সেল, অর মানে হচ্ছে আমাদের কোষের মস্তিষ্ক। ঠিক আছে, তার ভিতরেও আবার একটা বললাম অপেক্ষাকৃত ঘন এবং নিউক্লিয়াসের মতোই অংশ থাকছে, যাকে বলছি আমরা কি, নিউক্লিওলাস, নিউক্লিয়াসের ভিতরে অংশ। এবার নিউক্লিওলাসটাকে যদি ক্রস সেকশন করে আমরা যদি ওটাকে যদি আরও ডিটেলিংয়ে মাইক্রোস্কোপে, ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখি, তাহলে কি দেখতে পাবো, সেটা হচ্ছে যে এখানে যেমন দিয়েছে ক্রোমাটিন। তাহলে হোয়াট ইজ ক্রোমাটিন, প্রথমত দেখো ক্রোমাটিন সেইগুলোকে বলি আমরা জানি যে আমি লম্বা হব না বেটে হব, আমি ধরো কালো হব না ফর্সা হব, আমি আমার বিভিন্ন যে সমস্ত শরীরবৃত্তীয় বংশানুক্রমিক যেই রোগগুলো আসে, ঠিক আছে, সেই রোগগুলো আমার বাবার ছিল বলে আমার হবে এরকম,
কি কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সারও কিছু কিছু ক্ষেত্রে বাহিত হয়, কিছু কিছু ক্যান্সার, সব ক্যান্সার নয়, যদিও ক্যান্সারটা হচ্ছে কি কোষের মিউটেশনের ফলে ঘটা, যেটা কোষ বিভাজনের সময় তোমাদেরকে ডিফারেন্টে আবার বলবো। যাই হোক, কিংবা ধরো বিভিন্ন রোগ আছে যেগুলো বংশানুক্রমিক আসে, মানে ধরো আমার বাবার আছে, আমার দাদুর আছে, তার মানে আমার ভেতরে আসবে। তাহলে এই জিনিসগুলো তোমার কি কখনো মানে কিউরিওসিটি হয় না যে আমার বাবার আছে, বা আমার বাবা লম্বা হয়েছে, বা আমার বাবা কালো বা ফর্সা, সেখান থেকে আমার সঙ্গে কীভাবে রিলেটেড, আমার বাবার সঙ্গে তো কোনোভাবেই সম্পর্ক নেই। তাহলে জিনিসটা কীভাবে এলো, তার জন্য দায়ী হচ্ছে তোমাদের এই ক্রোমোজোম। ঠিক আছে, এই যে নিউক্লিয়াসের ভেতরে দেখছো সেই ক্রোমোজোম হচ্ছে তার জন্য দায়ী। কেন? আরও যদি ক্রোমোজোমের ভিতরে কী থাকে, ক্রোমোজোম আমরা সাধারণত ছোটোবেলা থেকে পড়ে আসছি যে এক্সের মতো একটা অংশ, ঠিক আছে, যেটা অনেকটা কুণ্ডলিখিত জালি দিয়ে গঠিত। সেই কুণ্ডলিখিত জালিগুলো আবার কী দিয়ে গঠিত, যেগুলোকে আমরা বলি ক্রোমাটিন, তাই তো? ক্রোমাটিন জালিকা নিয়ে ক্রোমোজোমগুলো গঠিত। তাহলে অনেকগুলো ক্রোমাটিন জালিকা একসঙ্গে যখন কুণ্ডলিখিত ঘনকাকৃত হয় এবং একসঙ্গে অবস্থান করে, তখন তাকে বলি আমরা ক্রোমাটিন। ঠিক আছে, ক্রোমাটিন জালিকা বলা হয়। তাহলে এখানে যে জিনিসগুলো দেখছি এটাই হচ্ছে সেই ক্রোমাটিন, যে হচ্ছে বংশগতির ধারক ও বাহক। এবার ক্রোমাটিনকেও যদি আমরা আরও মানে মাইক্রোস্কোপের ডিটেলিংয়ে দেখি, তাহলে দেখতে পাবো সেখানে কী আছে, সেখানে দেখতে পাবো আমরা যে জিন বলি না, যে ওর জিনের দোষ আছে। কেন বলি? কারণ জিন হচ্ছে সেই জিনিসটা যে তোমার বংশগতির ধারক ও বাহক। মানে তুমি লম্বা হবে না ফর্সা হবে, কালো হবে না বেটে হবে, তোমার চোখ কেমন হবে, তুমি কেমনভাবে তোমার চলাফেরার বিভিন্ন ধরনের, তোমার মানসিকতা পর্যন্ত, ব্রেন কীভাবে থিঙ্কিং হবে, তোমার কী ধরনের চিন্তা ভাবনা, বিহেভিয়ার, এভরিথিং কে বহন করে? এই যে ভেতরে দেখছো ক্রোমাটিন, তার ভিতরে যদি যায় জিন, তার ভিতরে যদি যায় তাহলে হচ্ছে ডিএনএ। ঠিক আছে, তারও ভিতরে যদি যায়, তার ভিতরে আবার ডিএনএর ভিতরে কী থাকে আমরা জানি না, যে অ্যাডেনিন গুয়ানিন, তাই না? এই ধরনের যে পিরিমিডিন এবং পিউরিন, দু ধরনের যে মূলক থাকে, যারা উল্টো পাল্টা করে, কখনো পিরিডিনের ধরো অ্যাডেনিন গুয়ানিন হলো, কখনো গুয়ানিন সাইটোসিন হলো, কখনো ইউরাসিল হলো। ঠিক আছে, এরা যখন বিভিন্নভাবে বসে বসে কি করে, আমাদের যে গুণগুলোকে, সেই গুণগুলোকে আমাদেরকে বহন করে। মানে আমার তাহলে আমি যখন আমার যে অপত্য জীব সৃষ্টি হবে, মানে আমার যখন ছেলে হবে, আমার যে শুক্রাণু, তার ভিতরে কিন্তু এই যে ক্রোমোজোম আছে, তার ভিতরেও কোষ আছে, তার ভিতরেও ক্রোমোজোম আছে, ডিএনএ আছে। সেই ডিএনএর ভিতরে এই যে ডিএনএ, হোয়াট ইজ ডিএনএ? ডিএনএ ইজ এ মানে কি বলবো, কালেকশন অফ ইনফরমেশন, ডাটা। ঠিক আছে, তাহলে এই যে ডাটাগুলো, যে ওর বাবা কেমন, ওর বাবার কেমন বিহেভিয়ার, ওর বাবার কেমন চোখ, ওর বাবার কেমন দেখতে, ওর বাবা কেমন কালো না ফর্সা, কেমন কি, সেই ইনফরমেশনগুলো ওখানে এক কথায় সোজাভাবে যদি বলি লেখা আছে। সেই লেখাটা যখন আমার ছেলের যখন শরীরে যাচ্ছে, যখন জাইগোট সৃষ্টি হচ্ছে, এই লেখাটা ওর কাছে গিয়ে অ্যাজ এ, যেমনভাবে আমরা কি করি, আমরা যখন ভিডিও কোনো কিছু একটা কন্টেন্ট তৈরি করে, যখন একটা এতে কি হয়, ওখানে যে ডাটাগুলো থাকে সেই ডাটাগুলি তো ভিজুয়ালাইজ হয়, তখন ওই ছেলের মধ্যে আমার ওই যে ইনফরমেশনগুলো সেগুলো ভিজুয়ালাইজ হবে। মানে আমি কালো হলে ও হয়তো কালো হওয়ার চান্স আছে, তাই না? বেশ, তাহলে এটা গেল ক্রোমাটিন, যার ভিতরে ডিএনএ থাকছে যদি বলি ভিতরে। ঠিক আছে, বেশ, তাহলে এখান থেকে যদি কোশ্চেন আসে যে ক্রোমাটিনটা কি, ক্রোমাটিনটা হলো ক্রোমোজোম। এবার এখান থেকে আরেকটা বলে দিই, যেটা খুব কোশ্চেন আসে, যে আমাদের শরীরে ক্রোমোজোম কতগুলো থাকে? মানব শরীরে কি বলি, মানব শরীরে হচ্ছে 23 জোড়া, তাই তো? মানে 46টা ক্রোমোজোম থাকে। ঠিক আছে, যার যেই 46টা ক্রোমোজোমের মধ্যে 44টা হচ্ছে আমাদের হচ্ছে কি অটোজোম বা দেহ ক্রোমোজোম। মানে ওই 44টা ক্রোমোজোম ঠিক করবে কি, ঠিক করবে তোমার যাবতীয় দেহ, মানে তোমার লম্বা বেটে হওয়া, কালো ফর্সা হওয়া। ঠিক আছে, কারোর ক্ষেত্রে বংশানুক্রমে ওরা অনেকটা মোটা হয়। ঠিক আছে, এই জিনিসগুলো, হাত পা কেমন হবে, দেখতে কেমন হবে, এইগুলো। আর বাকি এক জোড়া যে পড়ে থাকলো, সেই ক্রোমোজোমটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, যারা কি করে, যারা ঠিক করে তুমি ছেলে হবে না মেয়ে হবে তোমার মায়ের পেটে। ঠিক আছে, বেশ, তারপরে হচ্ছে এরপরে দেখছো নিউক্লিয়ার পোর দেখাচ্ছে। ঠিক আছে, নিউক্লিয়ার পোরটা কি? পোর মানে আমরা কি জানি, ইংলিশে পোর মানে কি? পোর মানে হচ্ছে অনেকটা গর্ত, তাই তো? বড় গোলাকার গর্তকে বলা হয় পোর। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা, এই যে ছবিতে দেখতে পাচ্ছ হালকা একটু কমলা টাইপের, এটা কি না, এখানে দেখো যে ছোট ছোট অংশগুলো দেখছো না, স্ক্রিনে দেখো আমি দাগ দিচ্ছি, এই জিনিসগুলো, এইগুলো হচ্ছে নিউক্লিয়ার পোর। ঠিক আছে, মানে অনেকটা গর্তের মতো, খালের মতো, এইগুলোকে বলছে নিউক্লিয়ার পোর। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আসছি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে লাইসোজোম। ঠিক আছে, লাইসোজোমটা কি? লাইসোজোম ইজ ভেরি ইন্টারেস্টিং, কি বলবো, সেল অর্গান। ঠিক আছে, অনেক ইন্টারেস্টিং। কেন? কারণ ও কি করে, ওর ভিতরে সাধারণত ওকে বলা হয় সুসাইড ব্যাগ অফ সেল। ঠিক আছে, বা আত্মঘাতী, মানে কোষের সুসাইড সেল যাকে বলা হয়, অঙ্গাণু বলা হয়। ঠিক আছে, কোষের সুসাইড অঙ্গাণু। মানে ও কি করে, ওর ভিতরে কিছু এনজাইম থাকে,
মেনলি যার কাজ থাকে তোমার হচ্ছে ধরো এক প্রোটেকশনের জন্য, ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য, কিন্তু ও কি করে কখনো কখনো ওর এনজাইমই ওরই নষ্টের জন্য কারণ হয়ে ওঠে, মানে ওই জন্য ওর নিজেরই এনজাইম নিজেকেই ক্ষতি করে দেয়, তাই ওকে বলা হয় সুসাইড ব্যাগ অফ সেল। তাহলে তোমাদের এখান থেকে কিন্তু এই কোশ্চেনটা খুব আসে যে সুসাইড ব্যাগ অফ সেল কাকে বলা হয়, সেটা হচ্ছে আমাদের কোষের লাইসোজোমকে বলা হয় সুসাইড ব্যাগ অফ সেল। ঠিক আছে, এরপরে দেখো তারপরে আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এখানে দিয়েছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু অঙ্গাণুটার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এও থাকে কোষের ভিতরে। সে কি করে, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, তারাও ট্রান্সপোর্টেশনে কাজ করে। ঠিক আছে, এক জায়গা থেকে অন্য জায়গাতে ট্রান্সপোর্টেশনের জন্য কাজ করে। ঠিক আছে, মানে গলগি বডিজের মতোই এরাও ট্রান্সপোর্টেশনের জন্য কাজ করে। ঠিক আছে, বেশ চলো এরপরে আর একটা পার্ট আমরা পড়ে থাকছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সেন্ট্রিওল। তাই তো, এই যে দাগ দিলাম তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে কি সেন্ট্রিওল। তাই তো, তাহলে সেন্ট্রিওল এই যে দেখছো অনেকটা দেখতে অনেকটা কি যে নলাকৃতি, নল নল অনেকগুলো জড়ো মনে হচ্ছে, অনেকগুলো নল একসঙ্গে মিশে আছে। তাই তো, সেইটা কি সেন্ট্রিওল। তাহলে এটাও একটা হচ্ছে কোষের অঙ্গাণু, যার কাজ হচ্ছে কি, যে সাধারণত যখন কোষটা ধরো শুক্রাণু, যা একটা মেল যে গ্যামেট সৃষ্টি হবে, সেই গ্যামেটে শুক্রাণুর সময় যাবতীয় কোষ যে কার্যগুলো আছে সেইগুলোকে সম্পন্ন করে, এবং ভ্রূণ সৃষ্টির সময় ভ্রূণের বিভিন্ন কার্য সম্পন্নের জন্য সেন্ট্রিওল দায়ী। ঠিক আছে, জাইগোট সৃষ্টির সময় এই সেন্ট্রিওল হেল্প করে। ঠিক আছে, তাহলে জাইগোট বা ভ্রূণের সঙ্গে রিলেটেড কার্য কে করে, সেটা হচ্ছে সেন্ট্রিওল। ওকে, ঠিক আছে, তাহলে এই যে এটা একটা অ্যানিমেল সেল, যদিও উদ্ভিদ সেলের ক্ষেত্রেও প্রায় কাছাকাছি। ঠিক আছে, ওই যে দু একটা জিনিস ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে তোমাদেরকে বলে দিলাম যে কোষ পর্দা থাকে। ঠিক আছে, কোষ পর্দা থাকে। ওকে, প্লান্ট সেলে। ঠিক আছে, এর ক্ষেত্রে কিন্তু কোষ পর্দা, অ্যানিমেলের ক্ষেত্রে কোষ পর্দা থাকে না। ওকে, বেশ, তাহলে একটা কোষ সম্বন্ধে, অ্যানিমেল কোষ সম্বন্ধে আমরা বললাম, জানলাম। ঠিক আছে, কি কি জানলাম, কোষটা কি, কোষের ভিতরে যাবতীয় অংশ, তাদের কি কাজ, পুরো ডিটেলিংয়ে বলতে হবে। এবার কোষ থেকে রিলেটেড যদি কেউ কোশ্চেন পড়ে, আমার মনে হয় না তোমাদের ভুল হবে। তারপরেও যখন এক্সট্রা আমি যখন প্র্যাকটিস করাবো বিভিন্ন কম্পিটিটিভের জায়গা থেকে, যেখান থেকে পড়েছে কোশ্চেন, সেখান থেকে যখন প্র্যাকটিস করাবো, যখন নতুন নতুন কোশ্চেন আমরা দেখবো যেগুলো পড়েছে, সেইগুলো সম্বন্ধে যা কিছু ইনফরমেশান আছে আবার তোমাদেরকে দেওয়া হবে, এবং তোমরা পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বেশ, তোমরা এই যাবতীয় সম্বন্ধে চলো কিছু 4-5টা কোশ্চেন আমরা প্র্যাকটিস করে দেখি যে আমরা যেটা শিখলাম সেটা আমরা ডেলিভার করতে পারছি কিনা। ঠিক আছে, চলো যাক। বেশ, তাহলে আমরা দেখতে পাচ্ছ প্রথম কোশ্চেন কি, প্রথম কোশ্চেন হচ্ছে 1 নম্বর কোশ্চেন, যে নিম্নলিখিত কোনটি নিউক্লিয়াসের অংশ নয়। ঠিক আছে, নিম্নলিখিত কোনটি নিউক্লিয়াসের অংশ নয়। তাহলে অপশন তোমরা দেখতে পাচ্ছ, অপশন কী কী দিয়ে আছে, 4টে অপশান দেওয়া আছে। অপশন এ ক্রোমোজোম, অপশন বি নিউক্লিয়াস, অপশন সি আছে ডিএনএ, আর অপশন ডি আছে সাইটোপ্লাজম। তাহলে কোনটি হচ্ছে নিউক্লিয়াসের অংশ নয়, তোমাদেরকে যে আমি একটু আগে করালাম সেখান থেকে অ্যান্সার করো তোমরা, দেখি যদি শুনে থাকো ক্লাসটা, আশা করি পারবে। তাহলে কোন অ্যান্সারটা হবে, অ্যান্সারটা হবে দেখতে পাচ্ছ যে ডি। তাই তো, সাইটোপ্লাজম। কেন, কারণ সাইটোপ্লাজম হচ্ছে নিউক্লিয়াসের বাইরে থাকে, একটু আগেই বললাম। বাকি ক্রোমোজোম হোক বা নিউক্লিয়াস হোক বা ডিএনএ, ঠিক আছে, এখানে তো নিউক্লিয়াস ডাইরেক্ট দিয়ে দিচ্ছে, মানে নিউক্লিয়াস অংশ, নিউক্লিয়াস তো হবে, এটা স্বাভাবিক। ডিএনএ, ক্রোমোজোম কি বললাম একটু আগে, যে ডিটেলিংয়ে বললাম, নিউক্লিয়াসের লাশের ভিতরে যে ডিএনএ ওখানেই থাকছে। তাহলে এখান থেকে যেটা বোঝাবো সেখান থেকেই তুমি মোটামুটিভাবে কোশ্চেন কমন পেয়ে যাবে, যাই আসুক। তাহলে কোনটা হবে অ্যান্সার, ডি সাইটোপ্লাজম। তাই তো, কারণ সাইটোপ্লাজম নিউক্লিয়াসের বাইরে থাকছে। যদি বলে প্রোটোপ্লাজমের অংশ যদি বলতো, তখন হতো সাইটোপ্লাজম। হ্যাঁ, সাইটোপ্লাজম কিন্তু প্রোটোপ্লাজমের অংশ। যাই হোক, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেন নাম্বার 2, প্রাণী দেহের দীর্ঘতম কোষটি হলো, প্রাণী দেহের দীর্ঘতম কোষটি হলো, কোষ থেকে রিলেটেড কোশ্চেন। অপশন দিয়ে আছে তোমার, অপশন এ হলো হেপাটোসাইট, অপশন বি হলো রক্তকোষ, অপশন সি হলো পেশিকোষ, অপশন ডি হলো স্নায়ুকোষ। ঠিক আছে, তাহলে 4টে যে অপশন দেওয়া থাকছে, 4টে অপশনের মধ্যে কোনটা হবে, অ্যান্সার করো তোমরা, তোমাদেরকে কিছু সময় দেওয়া হচ্ছে, তোমরা অ্যান্সারটা করো। অ্যান্সারটা কি হবে 4টের মধ্যে বলো, সেটা হবে কি, দীর্ঘতম কোষ কোনটা আমরা সবাই জানি, অনেক আগে থেকে পড়ে আসছি,
যে দীর্ঘতম বা লম্বা কোষ কোনটা, সেটা হবে আমাদের ডি, ঠিক আছে, মানে স্নায়ু কোষ, তাই তো, স্নায়ু কোষ, যেটা আমাদের এক কথায় স্নায়ু কোষের নাম কি, নিউরন, তাই তো। তাহলে সেই নিউরনটা হচ্ছে দীর্ঘতম সেল, ঠিক আছে, অফ আমাদের ধরো প্রাণীদেহে বা অ্যানিমেলের দীর্ঘতম সেল, লম্বা সেল, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি আছে, 3 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে যে 3 নম্বর কোশ্চেনটা চলো যাওয়া যাক। 3 নম্বর কোশ্চেন হচ্ছে কোষ বিভাজনের একটি পদ্ধতি হলো, ঠিক আছে। কোষ বিভাজনটা যদিও একটা ব্রড জিনিস, সেটা আবার নেক্সট ক্লাসে বোঝাবো। এখান থেকে একটা কমন কোশ্চেন তোমাদেরকে বলে দিই, এখান থেকে একটু একটু করে বুঝিয়ে দেবো। কোষ বিভাজন নিয়ে আর একদিন পুরো যদি ক্লাসটা দিয়ে দিই, পুরো জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সেখান থেকে কোশ্চেন যাই আসুক, কোষ বিভাজন থেকে কোশ্চেন আসার চান্স খুব বেশি, ঠিক আছে। কোষ বিভাজন নিয়ে একটা ব্রড জিনিস, একসাথে কোষের সঙ্গে কোষ বিভাজন দিলে অনেক বেশি জটিল হয়ে যাবে, ঠিক আছে। সবার হয়তো নেওয়া সম্ভব হবে না, কোষ বিভাজন একদিন দিয়ে দেবো। তাহলে সেই দিনে কোষ বিভাজন থেকে আরও রিলেটেড কোশ্চেন করবো। আজকে চলো একটা করা যাক, সেটা হচ্ছে যে কোষ বিভাজনের একটি পদ্ধতি হলো, ঠিক আছে। অপশন এ দেখতে পাচ্ছ হেটেরোসিস, অপশন বি হচ্ছে ফিউশন, অপশন সি হচ্ছে মিওসিস, অপশন ডি হচ্ছে কোনোটিই নয়। তাহলে চলো উত্তর করো যে কি হবে কোষ বিভাজনের একটি পদ্ধতি। আচ্ছা, কোষ বিভাজন মানে কি, বিভাজন মানে কি ভাগ হওয়া, তাহলে কোষ বিভাজন মানে কি কোষের ভাগ হওয়া। তাহলে আমি যখন একটা জাইগোট সৃষ্টি করছি, ধরো আমার শুক্রাণু আর একটা ধরো আমি যার সঙ্গে মেট করছি তার একটা ডিম্বাণু যখন মিলন হচ্ছে, তখনই তো আমাদের মতো এরকম একটা বাচ্চা হাত পা জুতো থাকছে না, কি থাকছে, মায়ের পেটে ছোট্ট একটা জাইগোট সৃষ্টি হচ্ছে, রক্তের ঢালা প্রথম সৃষ্টি হচ্ছে। সেইটা থেকে ধীরে ধীরে হাত পা চোখ মুখ কান সব বড় হচ্ছে, তারপরে ছোট বাচ্চা থেকে আজকে আমরা ধরো 5.5 ফুট 6 ফুট 7 ফুট লোক মানুষ হয়ে যাচ্ছে। তাহলে এটা তো এমনি এমনি হচ্ছে না, এই যে প্রথমে 2টো থেকে 4টে 8টা 10টা এরকমভাবে কোষগুলো ভেঙে ভেঙে রেপ্লিকা তৈরি করে করে হচ্ছে, তাহলে সেটা হলো কোষ বিভাজন। আরও ডিটেলিংয়ে বলবো, এটার জন্য রিলেটেড একটু বলে দিলাম। তাহলে দেখো, তাহলে কোষ বিভাজনের অ্যান্সারটা কি হবে, সেটা হবে তোমরা স্ক্রিনে দেখতে পাবে যে কোষ বিভাজনের যে কোনো একটা যে পদ্ধতি সেটা হচ্ছে মিওসিস, তাই তো। মিওসিস হচ্ছে একটা কোষ বিভাজনের পদ্ধতি। কোষ বিভাজনের পদ্ধতি হচ্ছে 3টে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস, একটা হচ্ছে মিওসিস, ঠিক আছে। 3টে পদ্ধতিতে কোষ ভাঙে, ঠিক আছে, আমাদের দেহে। তাহলে তার মধ্যে, তাহলে আমি কি বললাম, 3টের মধ্যে তুমি এখানে এক সিএতেই দেখো মিওসিস আছে, বাকি কোনো জায়গায় কোষ বিভাজন নেই। ফিউশন মানে কি, ফিউশন মানে কি জানি আমরা, কোনো জিনিস ফিউশন, ফিউশন জিনিসটা কি, ফিউশন জিনিসটা হচ্ছে এক কাছে এসে ফিউজ হয়ে যাওয়া, তাই না, সেটা হচ্ছে ফিউশন পদ্ধতি, মানে এক কাছে এসে জুড়ে গেল, তখন ওইগুলো ফিউশন, ঠিক আছে। আবার কোনোটি নয় তো কোনো জিনিস নয়, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে অপশন কোনটা হচ্ছে পদ্ধতি, তুমি পাচ্ছ একমাত্র মিওসিস, ঠিক আছে। চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, আমাদের 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন তোমাদের স্ক্রিনে এসছে, তোমরা দেখতে পাচ্ছ যে মানব দেহের বৃহত্তম কোষ হলো, তাহলে মানব দেহের বৃহত্তম কোষ কোনটা, ঠিক আছে। অপশন এ হচ্ছে স্নায়ু কোষ, অপশন বি হচ্ছে রক্তকোষ, অপশন সি হচ্ছে ডিম্বাণু, আর অপশন ডি হচ্ছে গ্রানুয়েল সেল, ঠিক আছে, গ্রানুয়েল সেল। তাহলে 4টে অপশনের মধ্যে মানবদেহের বৃহত্তম কোষ কোনটা হবে, তোমরা অ্যান্সার করো, মানবদেহের বৃহত্তম কোষ কোনটা হবে, তারপর আমি বলছি, ঠিক আছে। তাহলে মানবদেহের বৃহত্তম কোষ অ্যান্সার কি হবে, মানবদেহের বৃহত্তম কোষ হলো, সেটা হলো অপশন সি ডিম্বাণু, ঠিক আছে। অপশন সি ডিম্বাণু হচ্ছে মানবদেহের বৃহত্তম কোষ, ঠিক আছে। স্নায়ু কোষ তো আগের কোশ্চেনেই বললাম, সেটা হচ্ছে স্নায়ু কোষ হচ্ছে দীর্ঘতম কোষ, ঠিক আছে। রক্তকোষটা কি, রক্তকোষ হচ্ছে রক্তের, ধরো রক্তের যে পার্ট থাকে, আমরা জানি যে রক্ত কী থাকে, রক্তরস থাকে, রক্তকোষ থাকে, ঠিক আছে। রক্তকোষ ক ধরনের আছে আমরা জানি যে এই যে রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা, ঠিক আছে। তারপরে আমাদের শ্বেত রক্তকণিকা, আমাদের অনুচক্রিকা, এই যে কণিকাগুলো দেখছি এগুলো হচ্ছে সলিড পার্ট অফ ব্লাড, যেটা হচ্ছে রক্তকোষ, ঠিক আছে। এবার লোহিত রক্তকণিকা যে অক্সিজেন বহন করে, তাই না, আমাদের ধরো শরীরে অক্সিজেন বহন করে। শ্বেত রক্তকণিকা যে আমাদের ধরো আর্মি অফ আওয়ার বডি, ঠিক আছে, আমাদেরকে প্রোটেকশন দেয় ব্যাকটেরিয়া বা ভাইরাস থেকে, বিভিন্ন রোগ জীবাণু থেকে বাইরে থেকে ঢোকা। আর আমাদের যে অনুচক্রিকা, সে কী করে, আমাদের রক্ত তঞ্চনে সহায়তা করে, তাই তো, মানে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে কোনো জায়গায় কেটে ফেটে গেলে। তাহলে এগুলো হলো রক্তকোষ, আর রক্তরস থাকে নিচে, ঠিক আছে। আর বাকি স্নায়ুকোষ তো বললাম। আর গ্র্যানুয়েল সেলটা কি, গ্র্যানুয়েল সেলটা হলো, এখান থেকেও একটা কোশ্চেন আসে গ্র্যানুয়েল সেল থেকে, সেটা হচ্ছে মানবদেহের ক্ষুদ্রতম কোষ কোনটি, সব থেকে ছোটো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে গ্র্যানুয়েল সেল, ঠিক আছে। সেটা থাকে কোথায়, সেটা থাকে আমাদের পশ্চাৎ মস্তিষ্ক, আমাদের যে ব্রেইনের পশ্চাৎ পার্ট, সেই পশ্চাৎ মস্তিষ্কের একটা ছোট ক্ষুদ্র সেল হচ্ছে গ্র্যানুয়েল সেল, ঠিক আছে, যেটা হচ্ছে মানবদেহের
ক্ষুদ্রতম কোষ, ঠিক আছে, সব থেকে ছোট। বেশ, তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক, 5 নম্বর কোশ্চেন এবং আজকে শেষ কোশ্চেন, ঠিক আছে। তাহলে প্রথম কোষ আবিষ্কার করেন, ঠিক আছে, প্রথম কোষকে আবিষ্কার করছেন, বিভিন্ন বিজ্ঞানীদের নাম দেওয়া আছে। অপশান এ হচ্ছে লিওয়েন হক, অপশান বি হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক, অপশান সি হচ্ছে বিজ্ঞানী রবার্ট ব্রাউন এবং অপশান ডি হচ্ছে বিজ্ঞানী পারকিনজি, ঠিক আছে। তাহলে এই যে চারজন দেখছো বিখ্যাত বিখ্যাত চারজনই বিজ্ঞানী, তাদের মধ্যে কোষ কে প্রথম আবিষ্কার করছেন, ঠিক আছে। তাহলে এই 4 অপশানের মধ্যে কোষকে আবিষ্কার করছেন, সেটা হচ্ছে যে বিজ্ঞানী রবার্ট হুক, ঠিক আছে। রবার্ট হুক হচ্ছে আমাদের কোষ আবিষ্কার করছেন প্রথম, ঠিক আছে। তাহলে চলো আজকের ক্লাস এখানেই শেষ, পরবর্তী ক্লাসে আরও ডিটেলিংয়ে বোঝাবো, আমাদের সাথে থাকো, গুড বাই।